বুকের উপর থেকে কাপড় সরাতেই মেয়েটার চোখ দিয়ে টপাটপ পানি ঝরে পড়তে থাকে। কিন্তু কেঁদে কি হবে? তাকে তো কিনে নেওয়া হয়েছে এক রাতের জন্য। কাঁদলে হবে না, তাকে সব মেনে নিতেই হবে, সব সহ্য করতেই হবে তাকে। আমি স্বপ্ন, বড়লোক বাবা মার একমাত্র বিগড়ে যাওয়া সন্তান। আমি নিজেই বুঝি আমি যা করি ঠিক করি না, কিন্তু এইসব নীতি কথা আমার সহ্য হয় না। নিজে বুঝলেও আমার এসব কথা মানতে ইচ্ছে করে না। আজকে যে মেয়েকে আমি ভাড়া করেছি সে দেখতে এক কথায় অসাধারণ। মেয়েটার চোখের মণি বাদামি, ভ্রুগুলো সুন্দর টানা টানা, ঠোঁটগুলো লাল ঠুকঠুকে, গায়ের রং থপথপে ফর্সা, একদম দুধের মতো। আমি রুমে বসে আছি, রুমের এক কোণে আপন মনে সিগারেট টানছি। এই রুমটা আজকের ভাড়া নিয়েছি সারা রাতের জন্য, আর এই মেয়েকে এক রাতে 15,000 টাকায় ঠিক করেছি। মেয়েটার ঠোঁটে আঙ্গুলের স্পর্শ করতেই পাশে কি যেন বেজে উঠল। পাশে তাকিয়ে দেখি মেয়েটার ফোন বাজছে। আমি রেগে গিয়ে বললাম, কিরে, আজকের রাতে আরো কতজনকে ঠিক করে রেখেছিস? যা, আমি তোর কাছে থাকবই না। প্লিজ আপনি এমন করবেন না। আপনি আমাকে ছেড়ে দিলে আমি কোথায় যাবো এত রাতে? নতুন কাস্টমার তো পাবো না এত রাতে, আর আমার টাকার খুব দরকার। তোর কি মনে হয় আমি সব মানবো? আজকের রাত তোকে আমার সাথেই থাকতে হবে। মানতে পারলে আমার সাথে থাক, না হলে এক্ষুনি বেরিয়ে যা। আমি কাউকে ঠিক করিনি, আমার মা ফোন করেছে। আপনি যদি অনুমতি দেন আমি একটু কথা বলতাম, তাহলে যদি না দেন তাহলে থাক, লাগবে না। আমি অবাক হয়ে গেলাম। এর মা মানে? তোর মা আছে? তুই তাহলে এই রাস্তায় কেন? পরে বলি, একটু কথা বলি প্লিজ। বলবো? বলে নে। হ্যালো মা। মা, তুই কোথায়? এত রাত হলো, বাড়ি ফিরবি কখন? আমি তোর জন্য অপেক্ষা করছি তো। মা, আমি আজ রাতে বাড়ি ফিরতে পারবো না। আজকে পার্ট টাইম কাজ করছি, কাজের অনেক চাপ। তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, আর সোনিয়াকে বলো খেয়ে ঘুমিয়ে পড়তে। সোনিয়া কি তোকে ছাড়া কখনো খাবার খায়? ও তো তোকে না পেলে ঘুমায় না। আমি কি করব মা? মা, ওকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা মা, রাখছি, আমি পরে কথা বলবো। আমি সত্যি অবাক, এরকম মেয়েরও পরিবারের সাথে সম্পর্ক থাকতে পারে। আবার সেই মা রাতে মেয়ের খবর নিচ্ছে। সেই মেয়ে কোথায় আছে? এখনো বাসায় ফিরছে না কেন? আমি বিস্ময় নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি এই পথে কেন এসেছো? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি আগে এমন ছিলাম না, টাকার প্রয়োজনে বাধ্য হয়ে এই রাস্তায় নেমে এসেছি। আমি আগে টিউশনি করে যে টাকা পেতাম তা দিয়ে কোনো মতে আমাদের সংসারটা ভালোই চলে যেত। কিন্তু ইদানিং এসে মা খুব অসুস্থ থাকতো, তাই আমি একদিন মাকে নিয়ে ডক্টরের কাছে যাই। সেখানে গিয়ে জানতে পারি আমার মায়ের 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ইমার্জেন্সি একটা কিডনি রিপ্লেস না করতে পারলে মা বাঁচবে না, আর তাই আমার অনেক টাকার দরকার পড়ে গেল। আমি একটা সংস্থা থেকে 5 লক্ষ টাকা ঋণ করি, কিন্তু আমাদের এমন সামর্থ্য ছিল না যে আমি সেই টাকা সুদে আসলে পরিশোধ করতে পারবো। দিন যেতে থাকে, আমাদের ঋণের বোঝা বাড়তে থাকে। একদিন ওনারা পুলিশ নিয়ে আসেন আর বলেন ওনাদের টাকা পরিশোধ না করলে ওনারা আমাদেরকেই বাড়িঘর সব নিজেদের দখলে নিয়ে নেবেন। আমাকে প্রতি সপ্তাহে 10,000 টাকা করে জমা দিতে হবে তাদের। তাই আমি বাধ্য হয়ে এই পথে এসেছি। আমার কাছে কোনো উপায় ছিল না। আপনি প্রথম যার কাছে আমি আমার সর্বস্ব আজ বিলিয়ে দেব। মেয়েটি কথা বলছে আর নিজের শাড়ির ভাঁজ খুলছে, সাথে অজস্র অদেখা বেদনার কান্না, যা সে কাউকে বলতে পারছে না। স্বপ্ন রাগান্বিত হয়ে বলল, আমি তোমার সাথে রাত কাটাবো না। তাই বলেই বাহিরে যেতে লাগলো। মেয়েটি এসে সোজা স্বপ্নের পায়ে ধরল, কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ আমাকে রেখে যাবেন না। আমি এত রাতে নতুন কাকে পাবো? আমি তো কাউকেই পাবো না, আর আমি এখনো ভার্জিন। আপনি আমাকে যা চান করতে পারেন, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু আমার টাকাটা লাগবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। বলে বেলকনিতে চলে গেল স্বপ্ন। স্বপ্ন একটা সিগারেট জ্বালিয়ে ভাবছে, কতটা না অসহায় হলে এমন হতে পারে একটা মেয়ে, যে নিজের সবকিছু একটা ছেলেকে দেওয়ার জন্য পা ধরছে। আমি তো আগে এমন ছিলাম না,
আমি এমন কি করে হলাম? স্বপ্ন সিগারেট শেষ করে রুমে এসে দেখে মেয়েটি এখনো শাড়ি অমনি অর্ধেক পরে বিছানার উপর পা তুলে বসে বসে কাঁদছে। হাঁটুতে মুখ গুজে রেখেছে যেন সেই কান্নার আওয়াজ কেউ শুনতে না পারে। তার গায়ে আজকে রাতে একটা নতুন নাম লেগে গেল, একটা কলঙ্কিত নাম তার গায়ে লেগে গেল, পতিতা। তাকে সবাই এই নামেই চিনবে আজ হয়তো। আমি ওকে কিছু করব না, কিন্তু কালকে ও তো টাকার জন্য আরেকজনের কাছে ঠিকই যাবে। আমি আমার বোনকে তো হারিয়েছি, আমার সামনে আর কারো বোনকে কষ্ট দিচ্ছি আমি। বোনের কথাটা মনে আসতেই স্বপ্ন কষ্ট আটকে রাখতে পারল না। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে তার। কি করে সহ্য করবে সে এই যন্ত্রণা? চোখে হাত দিয়ে চোখের পানি মুছছে স্বপ্ন। এমন সময় কে যেন ওর গায়ে হাত রেখেছে। মাথা উঁচু করে তাকিয়ে দেখি মেয়েটা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি বললাম, শাড়ি ঠিক করে পরে নাও, আমি তোমাকে কিছু করব না। তুমি ফ্রেশ হয়ে এসো, আমরা আজ গল্প করবো সারা রাত। আমার কথা শুনে মেয়েটা হতভম্ব হয়ে গেল। আমি জানি সে এমন কোনো কথার সামনে পড়তে পারে, সেটি সে কল্পনাও করতে পারেনি কখনো, কিন্তু এমনই হলো। মেয়েটির মুখের কোণে এক চিলতে হাসি স্পষ্ট বুঝতে পারলাম। মেয়েটি ফ্রেশ হয়ে এসেছে, শাড়ি পরেছে, তাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে বোঝাতে পারবো না। এমনিতেই তার চোখগুলো দেখলে সব ছেলেই 1000 বার মরতে রাজি হয়ে যাবে তার জন্য। আপনাকে একটা কথা বলতে পারি? আমার ভাবনায় ছেদ ঘটিয়ে কথাটি বলল মেয়েটা। বলো, কি বলবে? আপনার মতো ধনী ছেলের কিসের কষ্ট? আপনি কাঁদছিলেন কেন তখন? টাকা দিয়ে কি সুখ কেনা যায়? আমার টাকা আছে, কিন্তু ভালোবাসা নেই। মানে আপনার বাবা মা তারা কোথায়? আছে, কিন্তু আলাদা। আমি যখন বুঝতে শিখলাম, আবার মা বাবা বলল তারা আলাদা থাকতে চান, তাদের নাকি একসাথে থাকা সম্ভব না। যদিও তারা ভালোবেসে বিয়ে করেছিল একে অপরকে, পরিবারের সম্মতি ছাড়া তারাও সবার সাথে সব শেষ করে দিয়ে এসেই এই বিয়ে করেছে। আমাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না। আমার একটা ছোট্ট বোন ছিল, মাহিয়া, তাকেও হারিয়ে ফেলেছি আমি। কিভাবে হারালেন আপনি আপনার বোনকে? এক লোক একদিন আমার বোনকে বাবা মায়ের কাছ থেকে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায় আর পতিতাদের মাঝে বিক্রি করে দেয়। তারপর তাকে আমি আর কোথাও খুঁজে পাইনি, হয়তো সে আর বেঁচে নেই। কথাটা বলেই চোখ থেকে অঝরে পানি পড়ছে আমার। বুঝতেই পারিনি, আর মেয়েটা তাক লাগিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি এমন হয়ে যাই, আর আমার মনে এখন পতিতারাই হলো সর্বশ্রেষ্ঠ অপরাধী। তার জন্য আমি মেয়েদের কিনে নিয়ে এসে শাস্তি দেব ঠিক করি। তাদের সাথে আমি রাত কাটাতে এখানে নিয়ে আসি না। মানে কি বলছেন আপনি? আপনি কি করেন তাদের সাথে? আমি আজকের আগে কোনো মেয়েদের সাথে কিছুই করিনি, আজকে এই প্রথম তোমাকে কিনে নিয়ে এসেছি আমি। আচ্ছা, তোমার নাম কি? এখনো তো জানতে পারলাম না আমি। মেয়েটা মাথা নিচু করে বলল, আমার নাম অথই জাহান মোহনা। সবাই মৌ বলেই ডাকে, আপনি মোহনা বলতে পারেন আমাকে। স্বপ্ন একেই তো এই মেয়ের উপর ক্রাশ খেয়েই রয়েছে, আবার এই নামটা, উফ দারুণ। একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। স্বপ্নর একটা খালাতো বোন ছিল যে স্বপ্নর সাথে খুব মজা করত। তারা সেম এজ ছিল। স্বপ্ন কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে, তার বাবা মা কেউ তার পাশে নেই। স্বপ্ন আগেই সব হারিয়ে ফেলেছে, কারণ স্বপ্নর বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে বেশ অনেক বছর আগে। তাদের বিয়েটা কিন্তু হয়েছিল প্রেম করে। পরিবারের অসম্মতিতে স্বপ্নর বাবা গরিব একটা মেয়েকে বিয়ে করলে কেউ এটা মেনে না নেওয়ার কারণে স্বপ্নর বাবা মাকে আলাদা হতে হয় সবার থেকে। এরপর তিলে তিলে দাঁড় করিয়েছিল স্বপ্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 17টি হোটেল, যার অ্যাডমিন স্বপ্নের বাবা হলেও স্বপ্নর নামে 10টি হোটেল ছিল, আর বাকিগুলো ছিল তার বাবা মার নামেই। এখান থেকে তাদের সংসার হলেও একটা ভুল ভাবনা সব শেষ করে দিয়েছে তাদের মাঝে। একটা ভুল ধারণা নিয়ে সব শেষ হয়ে যায়, স্বপ্নের বাবা মাকে হারিয়ে ফেলে। এরপর কারোর সাথেই তাদের সম্পর্ক না থাকলেও খালাতো বোন মেঘলার সাথে স্বপ্নর বেশ ভালো বন্ধুত্ব ছিল। তার খালার কোনো ছেলে ছিল না, তাই তিনিও স্বপ্নকে ছেলের মতোই দেখেন।
স্বপ্ন যখন 10 বছরের ছেলে, তখন মেঘলার বয়স ছিল মাত্র 6 বছর। ছোট্ট ফুলের মতো সুন্দর একটা মেয়ে। একদিন পুকুরে গোসল করতে গিয়েছে স্বপ্ন। ও, বলাই হয়নি, খালামণিরা গ্রামে থাকেন। পুকুরে গোসল করছিল স্বপ্ন, আর মেঘলাটা পাশে দাঁড়িয়ে থেকে স্বপ্নর গোসল করা দেখছিল আর হাসাহাসি লাফালাফি করছিল। তার মনে অনেক আনন্দ ছিল। স্বপ্ন হঠাৎ একটা ডুব দিয়ে ওঠার পর মেঘলাকে আর দেখতে পেল না। স্বপ্ন ভাবলো মেঘলাটা মনে হয় বাড়িতে চলে গেছে, তাই সেও উঠে বাড়িতে চলে এলো। কিন্তু এসে যা শুনতে পেল তার জন্য স্বপ্ন মোটেও প্রস্তুত ছিল না। স্বপ্ন দৌড়ে পুকুর পাড়ে চলে যায়। সেখানে যা দেখে তাতে তার হাত পা কাঁপতে থাকে। একটা ফুল যেন ভাসছে পানির ভেতরে। এই একটাই কারণ স্বপ্ন আবারও তার মায়ের কোল হারিয়ে ফেলল। সবাই স্বপ্নকে খুনি বলল। সবাই বলল স্বপ্ন মেঘলাকে মেরে ফেলেছে, কারণ সে হিংসে করত। কেউ একটুও বুঝল না। মোহনা এর কথায় মেঘলাটা মনে পড়ে গেল। স্বপ্নকে সেদিন খালু বেঁধে রেখে পিটিয়েছিল, তার মাথা ফাটিয়ে দিয়েছিলেন তিনি। স্বপ্ন এখনো রেগে গেলেই তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। সেই থেকে তার সব হারিয়ে গেল, আর কেউ নেই তার। কথাগুলো শেষ করে চোখ মুছছে স্বপ্ন। কথাগুলো মনে পড়ে চোখে পানি চলে এসেছে তার। মোহনা অবাক দৃষ্টিতে কথাগুলো শুনছে স্বপ্নর। সে ভাবছে তার ধারণাটা একদম ভুল। টাকা থাকলেই মানুষ সুখী হতে পারে না। আসল সুখ সবার সাথে থাকার মাঝেই বিরাজ করে। স্বপ্ন কথাগুলো বলে উঠে গেল আর মোহনাকে এসে বলল, তোমার কত টাকা লাগবে? তাহলে তুমি আর এই কাজ করতে আসবে না? আমার এখনো 5 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমি কোথায় পাবো? তাই আমাকে এই কাজ করতেই হবে। না, তোমাকে করতে হবে না, আমি তোমাকে টাকা দেব। তুমি আবার পড়াশোনা করবে, মনে থাকবে? আপনি আমাকে কেন টাকা দিবেন? আমি তো নিজের কাউকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমার মা বোনের প্রতি ভালোবাসাটাকে বাঁচাতে পারলে আমি সত্যি অনেক বেশি আনন্দিত হব। আমি একটা শর্তেই টাকা নিতে পারি। কি বলো শুনি? আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দেবেন? আমি ঋণ রাখতে চাই না, আমি স্যালারি থেকে টাকা পরিশোধ করব ধীরে ধীরে। ওকে, তুমি যদি কাজ করতে চাও তাহলে তাই হবে, তুমি কাজ করো। ধন্যবাদ। এখন মাঝরাত। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টা বেজে গেছে। মোহনা উঠে যাচ্ছে। স্বপ্ন ভেবেছে সে হয়তো ফ্রেশ হতে যাচ্ছে, কিন্তু ও ফ্রেশ হতে না, অজু করতে গেছে। অবিশ্বাস্য, কিন্তু মেয়েটি তাহাজ্জুদের সালাত আদায় করবে বলে অজু করেছে। আবার স্বপ্ন সব থেকেও নিজেকে মুসলিম বলে। মেয়েটি একটু আগে সব বিলিয়ে দিয়ে উঠে পড়ে লেগেছিল, সেই মেয়ে তাহাজ্জুদের সালাত আদায় করছে। একটা পতিতা, তার গায়ে কলঙ্কের দাগ লেগে গেছে। কারণ হোটেলের রুমে যারা ভাড়া এসেছে কেউ হয়তো মোহনার মতো নেই। সবাইকে সারা রাত ব্যবহার করা হয়েছে, সারা রাত নাচ গান করেছে তারা। আর এখানে কে বিশ্বাস করবে একটা পতিতা সে? মেয়েটা সালাদ শেষ করে উঠল। স্বপ্ন তাক লেগে দেখছে তাকে। অজুর পানিতে মুখ ধুয়ে তার মুখ থেকে যেন রিফ্লেক্ট হচ্ছে, কিছু তাকানো যাচ্ছে না, ঝলসে যাবে চোখ, এতটাই উজ্জ্বল তার মুখখানি লাগছে। স্বপ্নের মনের মাঝে একটা কামনা জাগলো, সে যদি আমার হতো। না, আই হেট লাভস। এসব কি ভাবছি আমি? পর মুহূর্তেই ঝেড়ে উঠে দাঁড়িয়ে গেল স্বপ্ন। আর একটু পরই তো সকাল হয়ে যাবে। তারপর এই কর্মব্যস্ত জীবনে কেউ কাউকে চিনতে পারবে না আর। স্বপ্ন মোহনাকে অফিসের ঠিকানা দিয়ে দিল এবং বলল, কালকে সকাল 10টার মধ্যে চলে এসো। টাকা নিয়ে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাসায় যেও। পরদিন থেকে কাজে জয়েন করবে। স্বপ্ন মোহনাকে অফিসের ঠিকানা দিল এবং বলল, কালকে সকাল 10টার মধ্যে চলে এসো। টাকা নিয়ে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাসায় চলে যেও। পরদিন থেকে কাজে জয়েন করবে। কথা বলতে বলতেই কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। ফজরের আজান পড়েছে।
মোহনা ফজরের নামাজে বসে কাঁদছে। হয়তো সে স্বপ্নের কথা ভেবেই কাঁদছে যে এই ছেলের জন্য সে আজ এতটা নিকৃষ্ট পথ থেকে বেঁচে গেল। সকালে মোহনা আধার থাকতে থাকতেই বেরিয়ে গেল। মুখে একটা কাপড় বেঁধে নিয়েছে সে। বাহিরে এসে সে দেখতে পেল সে একা না, আরও অনেকেই তার মতোই লোকলজ্জার ভয়ে ভোরের আলোর আগেই পালিয়ে যাচ্ছে মুখ বেঁধে। এই পেশাটা এমনি, এরা নিশাচর। দিনে এদের সবার আড়ালে লুকিয়ে থাকতে হয়। এদেরও স্বপ্ন থাকে, কিন্তু এরা সবার সামনে আসতে পারে না। বেরিয়ে গেল সোজা বাসায় গিয়ে বেল চাপতেই ছোট বোন সোনিয়া দরজা খুলেই জড়িয়ে ধরল মোহনাকে। আষ্টে পিষ্টে ধরে ফেলেছে সে কাঁদছে আর বলছে, আপি, আপি, কোথায় ছিলে তুমি সারা রাত? আমার না তোমাকে ছাড়া খুব ভয় করে, তুমি জানো না? আমি সারা রাত একটুও ঘুমোতে পারিনি। আমাকে একা রেখে কেন তুমি এলে না? আমি খুব আড়ি করেছি, আর কথা বলবো না। ছোট বোন সোনিয়া চোখ মুছে অন্যদিকে তাকিয়ে অভিমান করে দাঁড়িয়ে আছে। ও লিলি, আমার সোনিয়া সোনা রাগ করেছে? এই দেখো সোনা, কান ধরছি, আর এমন করব না, এবার মাফ করে দাও। আচ্ছা, মাফ করে দিলাম, কিন্তু মনে থাকে জানো। দরজায় মা কথা শুনতে পেয়ে বুঝতে পারলেন মোহনা বাসায় ফিরেছে। মা আওয়াজ দিলেন, মোহনা, ভেতরে এসো। সোনিয়া, এসো, খাবে এসো। কাল রাত থেকে তো কিছুই খাওনি। মোহনা কথাটা শুনে সোনিয়ার দিকে তাকালো, বলল, সোনিয়া সোনা, তুমি খাওনি কেন? তোমাকে ছাড়া একটুও খেতে ইচ্ছে করছিল না। তাই বলে? আচ্ছা চলো সোনা, আমি তোমাকে নিজে খাইয়ে দেব। দুই বোনের মাঝে সম্পর্ক দেখলে কেউ বলবে না এরা দুই বোন, সবাই বলবে একটা শরীর দুভাগ হয়ে গেছে, যার প্রতি অংশের সমান প্রায়োরিটি বিদ্যমান। মোহনা ফ্রেশ হয়ে এলো। এসে মামেরা সবাই মিলে খাওয়া শেষ করে মোহনা একটু রেস্ট নিতে গেল। সারা রাত তো সে জেগেছিল। সোনিয়াও আছে মোহনার সাথে। সোনিয়া মোহনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মোহনাকে সকাল 10টায় স্বপ্নের অফিসে যেতে হবে, তাই সে 9:30টায় অ্যালার্ম দিয়ে একটু চোখ বুলিয়ে নিল। তন্ডা কাটতেই দেখে অ্যালার্ম বাজছে। মোহনা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হবে, এমন সময় মোহনার মা পেছন থেকে ডাক দিল মোহনাকে। মা বললেন, তুই তো সারা রাত বাহিরেই কাজ করে এলি, এটাও কি খুব জরুরি কাজ যে এখনই আবার যেতে হবে? মা, আমি একটা বিশাল বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। আজকে আমার জয়নিং লেটার পাবো, সাথে টাকাও পাবো। তখন আর আমাদের কোনো অসুবিধে থাকবে না মা, দেখে নিও। মায়ের চোখে পানি ঝরছে। আমার জন্য তোকে এত কষ্ট করতে হচ্ছে, তাই না রে? এর থেকে আমি যদি মরে যেতাম তাহলে তোকে এত কষ্ট করতে হতো না। মা, কি বলছো এসব? মোহনা তার মাকে জড়িয়ে ধরল। মোহনার চোখেও অঝরে পানি ঝরছে, চোখে পানি থাকছেই না। তার মা তাকে এমন কথা কেন বলল? খুব রাগ হচ্ছে, কিন্তু মায়ের উপর রাগ করতে পারে না সে। মোহনা মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, এমন কথা বলো না মা, যাতে আমি মরে যাই শুনে। আমার কোনো কষ্ট নেই, তোমরা আছো তো, তোমাদের পেলে আমার কোনো কষ্ট থাকবে না। সাবধানে যাস মা, আর তাড়াতাড়ি বাসায় ফিরিস। মোহনা মায়ের কাছ থেকে একটা চুমু সহ বিদায় নিল। মোহনা গ্রামের মেয়ে, সাইকেলিং ভালোই পারে সে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। ও মেইন কথা বলাই হলো না, মোহনার সাইকেলের নাম গুল্লি। গুল্লি সোনার সাইকেলের নাম। গুল্লিকে নিয়ে বেরিয়ে পড়েছে মোহনা গন্তব্য স্বপ্নের অফিস। মোহনার ঠিকানা মতো এসে তাকিয়ে দেখতে দেখতে অপরদিকে পড়ে যাবে এমন অবস্থা। এত বড় বিল্ডিং কোথায় ছিল? 4 মাস হলো ঢাকায় এসেছে, এটা তো দেখেনি সে। আবার দেখা যাচ্ছে বিল্ডিংয়ের সামনেই লেখা আছে স্বপ্নসাগর লজ, মেইন সেক্টর। মোহনা ভাবছে এত বড় কোম্পানির মালিক ওই ছেলে নাকি কর্মচারী? আমাকে শুধু পপ দিচ্ছিল না তো? ওর চলাচল দেখে তো মনে হচ্ছিল না ও এত বড় সাইজের মানুষ।
যাই হোক, মোহনা ভেতরে যাচ্ছে। গুল্লিকে কোথায় রাখবে? এক লোককে পেল, তাকে বলল, আপনি এখানে কাজ করেন? জি, কেন? না মানে গুল্লিকে কোথায় রাখবো? কে গুল্লি? আমরা এখানে কিছু রাখতে দিতে পারবো না, আপনি আসতে পারেন। আরে আমি গুল্লিকে নিয়ে ভেতরে যাব কি করে? গুল্লিকে তো রাখতেই হবে। আচ্ছা, ঝামেলা তো। গার্ডস, জি স্যার, বলুন। এনিকে এখানে কি করছেন? তোমরা যাকে তাকে ভেতর আসতে দাও কেন? মোহনা তো রেগে গেল। ওই ব্যাডা, সোলার প্যানেল কি বললি? যাকে তাকে মানে কি? সোলার প্যানেল বলল, কারণ লোকটার মাথায় একটাও চুল নেই, রোদে চিকচিক করছে। মোহনার কথায় লোকটা বেশ লজ্জা পেল, আর গার্ডরাও মুখ টিপে টিপে হাসছে। কি বললে? একে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। কি? আমাকে ধাক্কা দেবে? কথা সেই কাজ। গার্ডস মোহনাকে টেনে বাহিরে বের করে দিচ্ছে। এমন সময় স্বপ্ন বের হচ্ছিল, আর পাশেই অনেক লোকজন তাদের মাঝে হাত নেড়ে নেড়ে কথা বলছিল। ও মা, স্বপ্নের কোট ধরার জন্য লোক আছে নাকি? একটা সুন্দরী মেয়ে কোট ধরে আছে, আর চারদিকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। মোহনা স্বপ্নকে দেখতে পেয়ে ডাক দিল। স্বপ্ন? গার্ডস তো ঝটকা খেয়ে মোহনাকে ছেড়ে দিল। এ কি রে, স্যারকে না নাম ধরে ডাকছে এই মেয়ে। স্বপ্ন বলে ডাক দিতে পুরো এলাকা শান্ত। স্বপ্ন তাকিয়ে দেখে রাতের মেয়েটি, মানে মোহনা। আপনার লোকেরা আমাকে বের করে দিচ্ছে, যেতে দিচ্ছে না। স্বপ্ন ইশারা করলো, সাথে সাথে গার্ড তাকে ছেড়ে সরে গেল। মোহনা স্বপ্নের সামনে এসে, বাহ, ডেকে নিয়ে এসে অপমান। আর এত ভাব নিয়ে ঘুরছেন কেন? আর এই পেট মোটাগুলোকে? খেলনা বন্দুক নিয়ে ঘুরছে আপনার পেছে পেছে। Will you be keep quiet for few minutes? কেন? আপনি তার মানে বস নন? আপনার বস আসছে। কোথায় তিনি? স্বপ্নর সাথে এইভাবে কথা বলা দেখে সবাই তো হতভম্ব হয়ে গেছে। স্বপ্নর বিয়ে জেনিফার ও তো জ্বলছে, সেও এইভাবে কথা বলতে পারে না স্বপ্নর সাথে। আর এই মেয়েকে, Hey, damn it! Can't you keep quiet for a while? মোহনা এইবার চুপ, মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে। স্বপ্ন ওনাদের সাথে কথা শেষ করে তারপর মোহনাকে বলল, Come with me. আমি আমার গুল্লিকে কোথায় রাখবো? What? গুল্লি? গুল্লি? ও, আপনারা তো আমার গুল্লিকে চিনবেন না, মানে আমার সাইকেলটা, এর নাম গুল্লি। Oh my God! ওই যে দেখছো গ্যারেজ, ওখানে রেখে আসো, যাও। মোহনা সাইকেল রেখে পিছু পিছু হাঁটছে। অফিসে ঢুকতে স্বপ্নকে দেখে সবাই সালাম দিচ্ছে, দারোয়ান সেলুট দিচ্ছে। তার মানে এই ছেলেই বস। কাল রাতে সত্য বলেছে, ঢপ মারিনি। স্বপ্নের রুমে গিয়ে মোহনাকে বসিয়ে স্বপ্ন বলল, তুমি কি কি বিষয়ে এক্সপার্ট? এনি ল্যাঙ্গুয়েজ স্কিলস? মোহনা সব বলল। এরপর মোহনার চাকরি ঠিক হলো, বেতন পাবে 40,000 টাকা। মোহনা তো সেই খুশি। আর 5 লক্ষ টাকা এক্ষুনি দেওয়া হচ্ছে, মাসিক বেতন থেকে 5,000 করে কাটা হবে। আচ্ছা ঠিক আছে। মোহনার কেন জানি আজ স্বপ্নকে দেখতেই ভয় করছে, একদম রাক্ষস লাগছে, যে কখন জানি মোহনাকে ঘাড় মুটকে খেয়ে ফেলবে। হেই ইউ, কি ভাবছো? না মানে কালকে তো আপনাকে দেখে এমন রাগী মনে হয়নি, আজকে এই লুক কেন আপনার? 440 ভোল্টেজের গর্জন দিয়ে স্বপ্ন বলল, এটা অরিজিনাল স্বপ্ন, আর কালকে কপি পিস ছিল। এই নাও চেক, আর এটা নিয়ে গিয়ে ক্যাশ করে নেবে, আর কালকে থেকে অফিস জয়েন করবে। মোহনা আল্লাহর নাম নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলো। বাবা গো বাবা, এই ছেলের চোখে যে তেজ, মনে হচ্ছিল মোহনাকে ঝলসে দেবে একদম। মোহনা বেরিয়ে গেল, নিচে গিয়ে দেখে তার গুল্লি নেই। মোহনা তো গুল্লি বলে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। গুল্লি, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি? মোহনার কান্না শুনে সবাই হাজির, কেউ জানে না গুল্লি কোথায়, আর কেউই বুঝতেও পারছে না গুল্লি সাইকেলের নাম। সবাই তো ভাবছে কোনো মানুষের নাম। পুলিশকে ফোন দেওয়া হলো, স্বপ্নকেও ইনফর্ম করা হলো অফিস থেকে কিডন্যাপ হয়েছে।
স্বপ্ন বাইরে এসে দেখে বিশাল ভিড়, আর পুলিশ আসতেও সময় লাগেনি, পাশেই পুলিশ ফাঁড়ি। স্বপ্ন আসতেই সবাই সাইড হয়ে গেল। স্বপ্ন দেখলো মোহনা। পুলিশ স্বপ্নকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনার অফিস থেকে কিডন্যাপ হয়েছে, কিভাবে আর কি? ওয়েট লেট মি চেক। মোহনা, মোহনা, কি হয়েছে? কে কিডন্যাপ হয়েছে? আমার গুল্লি কিডন্যাপ হয়েছে। স্বপ্ন রাগে কাঁপছে, ফ্লোরে লাথি মারছে নিজেই। Oh shit. Officer, I'm extremely sorry. No one kidnapped you yet. তাহলে উনি কাঁদছেন কেন? আর স্যার এখানে তো সবাই বলছে গুল্লি কিডন্যাপ হয়েছে। You know, this Gully is not a human. গুল্লি ওনার বাইসাইকেলের নাম, যেটা কিডন্যাপ হয়নি, আমাদের পার্সোনাল গ্যারেজে ট্রান্সফার করা হয়েছে। যেটা বলতেই আমি আসছিলাম তার আগেই এত কিছু। পার্কিং জোনের গাড়ির মধ্যে ওই সাইকেলটা সমস্যা করছিল, তাই গার্ডস ওটা গ্যারেজে রেখেছে, আর ইনি কাঁদছেন এখানে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। ইটস ওকে স্যার, বাই। সবাই হাসাহাসি করছে আর স্বপ্নর গা জ্বলছে শুধু। স্বপ্ন রাগ কন্ট্রোল করতে না পেরে মোহনাকে হাত ধরে ভেতরে টেনে হেঁচড়ে নিয়ে গেল। মোহনা তো বিকট ভয় পেয়ে গেছে, কি হবে, চাকরিটা গেল না তো। মোহনাকে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে স্বপ্ন মোহনার দিকে এগিয়ে যাচ্ছে আর মোহনা পিছিয়ে যাচ্ছে। এক সময় মোহনা দেয়ালের সাথে লেগে যায়। মোহনা পেছনে যেতে পারছে না আর স্বপ্ন কাছে চলে আসে। মোহনা চোখ বন্ধ করে বলে ফেলে, কাল রাতে যা পারেননি আজ নিতে এসেছেন নাকি? সাথে সাথে স্বপ্ন থেমে যায়, মনে হচ্ছে এখন মোহনাকে কাঁচাই খেয়ে ফেলবে একদম। বুঝে শুনে কাজ করবে, আমাকে যেন কিছু বলতে না হয়, কথাটা মাথায় রেখো। স্বপ্ন বেরিয়ে গেল আর মোহনা তো রাগে ফুলছে। শালা খাটাস আমাকে এইভাবে বলে গেল। হনুমান, বানর? না না, ওরে তো বানর বলা যাবে না, ও তো একটা শিম্পাঞ্জি, খবিশ কোথাকার। আমাকে মিছি রাগ দেখায়। আমার গুল্লি, গুল্লি কোথায়? এক দৌড়ে নিচে এসে হাজির। গার্ডস আগেই গুল্লিকে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ স্বপ্ন অর্ডার করেছে যদি সে আবার গুল্লিকে না পায় আবার কি করবে কে জানে। সেদিন বাসায় চলে যায়, সব দেনা পরিশোধ করে, অনেক কেনাকাটা করে, চাকরিটা পেয়ে অনেক আনন্দিত। সোনিয়া সোনার জন্য একটা খেলনা কিনেছে মোহনা। ভাবতে খুশি লাগছে মোহনার যে সোনিয়া সোনাটা খেলনা অনেক পছন্দ করে। সব কেনাকাটা করে মোহনা বাসায় গেল। আজ তাদের আনন্দের সীমা থাকে না। দুই বোনে অনেক মজা করে আজ তার মায়ের আর কষ্ট থাকলো না। তার মা বলেই ফেলল, আমি এখন মরেও শান্তি পাবো। কথাটি শুনে মোহনা মায়ের চোখে তাকালো। কি বললে? ওই কুটনি বুড়ি আমাকে কষ্ট না দিলে সুখ পাস না? আমাকে রাগাবি না একদম। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে বাবা, আর বলবো না। সেদিন রাতে খেয়ে সবাই ঘুমিয়ে গেল। সকালে উঠে মোহনা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। আজ অফিসের প্রথম দিন, কিছুতেই লাট সাহেবটাকে কোনো ভুল ধরার সুযোগ দেওয়া যাবে না। মোহনা তো ঠিকই যাচ্ছে, কিন্তু এ কি, এই 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 যা গেল পড়ে। বুঝতে পারলেন না তো? মোহনা আকাশের দিকে তাকিয়ে ভাবছে আজ কোনো ভুল করবে না। আর সামনে এক সাইকেলওয়ালা চাচা আছিল, ব্যাস, তারপর যা হবার তাই হলো। দিশে বাজিয়ে একদম, দুজনেই কাত। চাচা উঠে মোহনাকে দেখেই ক্রাশ, মোহনাকে তুলছে আর, এই আপনার কিছু হয়নি তো? মোহনা তো টাসকি। বুড়া বানাই কয় কি আমাকে মা বলে ডাকবে, তা না আপনি বলছে? ভাব জমাচ্ছে নাকি? না চাচা, সরি, আমি দেখিনি, আপনাকে মাফ করে দেবেন। আরে সমস্যা নেই। আর আমাকে চাচা বলছো কেন? তোমার নাম কি? মোহনা বুঝতেছে শালা বুড়োর রং শেষ হয়নি এখনো। তাড়াতাড়ি বেরিয়ে পড়লো, সময় নেই। লোকটা পেছন থেকে ডাকছে বেশ কতবার, কিন্তু শোনার টাইম নাই। যত দ্রুত সম্ভব মোহনা সাইকেল নিয়ে অফিসে পৌঁছে গেল। গিয়ে দেখে স্বপ্ন কেবলই এসেছে, মানে অফিসে ঢুকছে। পেছন থেকে দাঁড়িয়ে দেখছে একজন দেরি করে আসছে, তাকে এমনভাবে বাস দিচ্ছে যেন সে কোনো অপরাধী। লোকটা কাদো কাদো হয়ে গেছে, তবুও ছাড়ছে না ওই রাক্ষসটা।
পেছনে ঘুরতেই আমি তার সামনে পড়ে যাই। এরপর শুরু আমাকে অঝরে বাঁশ দেওয়া। আমি তো চোখ বন্ধ করে শুনছি সব। এরপর প্রায় 30 মিনিট বক বক করছেন উনি। তারপর আমার কাজের ওখানে আমাকে নিয়ে গেল একটা মেয়ে। আমরা দুজন, আমাদের পাশেই একটা মেয়ে, তার নাম মেঘা। সে আর আমি সেম পোস্টেই আছি। তার সাথে আলাপ হয়ে অনেক ভালোই লাগছে। অফিসের পরিবেশটা তো অনেক সুন্দর আর গুছানো। কাজ শেষে রাতে সবাই বাসায় ফিরছে। মোহনা সাইকেল নিয়ে বের হবে, কি টাওয়ারে হাওয়া নেই, কি বিপদ হলো। চাকা দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। মোহনা সাইকেল নিয়ে হাঁটছে, এমন সময় স্বপ্ন এসে হাজির। মিস মোহনা, কি হয়েছে, হেঁটে কেন? মোহনা স্বপ্নকে বললে স্বপ্ন বলল, ড্যানিয়েল, মোহনার সাইকেল ঠিক করে বাসায় পৌঁছে দিও। আর মোহনা, তোমাকে আমি পৌঁছে দিচ্ছি, চলো। মোহনা যাবে না, কিন্তু স্বপ্ন জোর করে নিয়ে গেল। এত কিছু মতলব তো অবশ্যই আছে। স্যার, একটা কথা বলবো? না থাক, পরে বলবো। কি একটা ভেবে কথাটা আর বলল না। গাড়ি চলছে। রাতের শহরের চারদিকটা অনেক সুন্দর লাগছে। হঠাৎ গাড়ি একটা ইউটার্ন নিয়ে অন্য রাস্তা ধরে চলতে থাকে। কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাসার রাস্তা তো এটা না, এটা তো অন্যদিকে যাচ্ছি আমরা। চুপ করে বসে থাকো। আমি চুপ থাকবো না। আপনাকে আমি কত ভালো ভেবেছিলাম। সেদিন রাতে কাছে পেয়েও ছেড়ে দিয়েছেন, চাকরি দিলেন যেন আর আমাকে পতিতা না হতে হয়। আর আজকে তাহলে আপনি কি করতে যাচ্ছেন? স্বপ্ন রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা চর বসিয়ে দিল মোহনার গালে। মোহনা গাল ধরে কাঁদছে। তার আর কষ্টের বাঁধ ভেঙে বুক চিরে কান্না আসছে। সে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। কষ্ট তাকে ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। এই মেয়ে, চুপ। আমি তোমার কোনো ক্ষতি করতে তোমাকে নিয়ে যাচ্ছি না। মোহনা বাইরে খেয়াল করে দেখে গাড়িটা শহরের বস্তি এলাকার পাশ দিয়ে চলছে। হঠাৎ একটা ছোট্ট ঘরের সামনে গাড়ি এসে থামলো। এখানে নিয়ে আসলেন কেন? এটা কার বাড়ি? আমার মায়ের বাড়ি। কি? আপনার এত সম্পদ থেকে কি লাভ? আপনার মাকে আপনি এমন জায়গায় রেখেছেন কেন? উনি আপনার সাথে থাকলে আপনার কি খুব ক্ষতি হতো? কত টাকা আপনি নষ্ট করেন, তার তো হিসেব নেই। ও, আমি তো ভুলেই গেছি, আপনার আবার মায়া দয়া আছে নাকি? রাক্ষস একটা, অদ্ভুত প্রাণী। আপনাকে কি বলবো আর খুঁজে পাচ্ছি না। ইস, আর মনে পড়ছে না, আবার বলবো মনে পড়লে। স্বপ্ন দাঁতের উপর দাঁত চেপে মোহনার বক বক শুনছে, কিছু বলছে না। চোখ বন্ধ করে রেখেছে সে। হয়েছে তোমার? আপাতত হয়ে গেছে, মনে পড়লে আবার বলবো। ভেতরে চলো। মোহনাকে নিয়ে স্বপ্ন ভেতরে গেল। ভেতরে গিয়ে দেখতে পেল একটা মহিলা নামাজে বসে আছেন। স্বপ্নকে দেখে উঠে দাঁড়ালেন। ও, নামাজে না, উনি এমনি বসে আছেন জায়নামাজের উপর। মহিলাটি স্বপ্নকে দেখে বললেন, এসেছিস বাবা, হাত মুখ ধুয়ে নে যা। মোহনা অবাক। কি বললেন? এত বড় লোক পোলাই নাকি এখানে হাত মুখ ধুয়ে কি করবে? আর এখনো এত ভালো ব্যবহার করছে কেন? আর উনি এখানে কেন আসলেন যদি ওনাদের মাঝে কোনো ভালো সম্পর্ক না থাকে? আচ্ছা, ওই মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। অবশ্য তুমি তো মাঝে মাঝেই জেনিফারকে নিয়ে আসো, এখানে কি সে আসেনি আজকে? আসলে না মা, আজকে আমি একে নিয়ে এসেছি। ওর নাম মোহনা, আমার অফিসে নতুন জয়েন করেছে। রাস্তায় ওর সাইকেল নষ্ট হয়ে যায়, তাই আমি ওকে বাসায় নামিয়ে দিতে পিক করি। তো ভাবলাম ওকে নিয়ে আজকে আসি তোমার এখানে। মেয়েটা খুব মিষ্টি আর সুন্দর দেখতে। এমন একটা বউ তোমার হলে ক্ষতি কি? ও নো, আমি কখনো বিয়ে করব না। কথাটা শুনে তো মোহনা বেশ লজ্জা পেয়ে গেছে, কিন্তু তার মাথায় আসছে না কি এইনি মা বলছে, আবার এত প্যাচ কেন? যাও মা, তুমিও হাত মুখ ধুয়ে নাও। মোহনা আবার ভাবছে। আর এই মহিলা বারবার হাত মুখ ধুতে বলছেন কেন? কি করবেন আমাদের সাথে আবার উনি? মোহনার একটু চিন্তা হচ্ছে। রাত হয়ে গেছে, বাসায় সোনিয়া আর মা বসে থাকবে আবার তার জন্য। আজকে কি রান্না করছো? কষা মাংস, গলদা চিংড়ি ভুনা, ডাল আর সবজি। ওয়াও, গলদা মাংস কোথায়? জলদি দাও। মোহনা তো পুরাই টাসকি।
এই ছেলে এখানে খেতে আসলো কেন? 5 স্টার হোটেলের এত অভাব নাকি? তুমি প্রতিদিন রাতে এত দূরে এসে খেয়ে যাও? একটা রান্নার লোক রাখলেই তো পারো। ওহ মা, তুমি তো জানো তোমার হাতের রান্না ছাড়া আমার চলে না। আমি শুধু আমার আপনদের হাতের রান্নাই খেতে পারি। আপন তো বউ হবে, বিয়ে করো। না, তুমি তো জানোই মম ড্যাড রিলেশন করেই বিয়ে করেছে। তারপরেও তাদের মাঝে সম্পর্ক ঠিক নেই। তারা আলাদা। মম নিউজিল্যান্ডে আছে আর ড্যাড সিঙ্গাপুরে। আমি দেশে পড়ে আছি। মোহনা আর পারছে না, এবার অজ্ঞান হয়ে যাবে এই মাথা ব্যথার যন্ত্রণাতেই। আরে কি হচ্ছেটা কি? একবার বলছে মম নিউজিল্যান্ড, আবার এনাকে মা বলছে। তাহলে মাটাকে? ইনি কে? স্বপ্নের 2 মা না তো? স্বপ্নের কজন মা? সেটা শুনবে এই সাহস মোহনার বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করে জিজ্ঞাসা করার কথা ভাবলেই স্বপ্ন হাত মুখে পানি দিয়ে মাদুর পেতে বসে পড়েছে মাটিতে। মোহনা ভাবতে পারছে না যার সানগ্লাস ধরার জন্য এক্সট্রা লোক আছে সে মাদুরে মাটিতে বসে পড়েছে খাবার খেতে। মহিলাটি মোহনাকে বললেন, কি হলো মা, বসো তুমিও। মোহনা পাশে বসলো। মহিলাটি মাটির থালা বের করে দিলেন। স্বপ্ন ভাত তুলে নিল আর তরকারি নিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করে দিল। এই ছেলে দেখি পুরাই গিরগিটি। একে এভাবে না দেখলে বুঝতেই পারতো না মোহনা। এই দেখো, নিজে নিজে নিয়েই খাওয়া শুরু করেছে। আরে মেয়েটা লজ্জা পাচ্ছে, ওকে একটু তুলে দিবে তা না। মা তুমি দাও, গলদা কষা মাংস। আমাকে খেতে দাও। মহিলাটি মোহনাকে তুলে দিলেন। মোহনা খাচ্ছে আর দেখছে আর ভাবছে কি হচ্ছে এসব। সে কোনো স্বপ্ন দেখছে না তো। নিজের পায়ে নিজেই চিমটি কাটছে, আউচ! চিল্লানি দিচ্ছে পুরা। স্বপ্ন আর মহিলাটি পুরাই চমকে গেছে। কি হলো, কি হলো, কি হয়েছে? না না, কিছু না, পিঁপড়া মনে হয়। ওহ গড। খাওয়া শেষ করে স্বপ্ন বলছে, আসি মা, কালকে আবার দেখা হবে। সাবধানে যেও বাবা, সাবধানে যেও মা, আবার এসো কিন্তু। মোহনা মুখে হাসি না নিয়ে হ্যাঁসূচক উত্তর দিল, কিন্তু তার মাথা থেকে টেনশন যাচ্ছে না। কেন বলল মা আবার মম নিউজিল্যান্ড? মাকে মমকে? স্বপ্ন ড্রাইভ করছে আর মোহনা ভাবছে তো ভাবছেই। স্বপ্ন বিষয়টি খেয়াল করলো। কি কিছু ভাবছো? আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছি, রাগ করবেন না তো? না, বলো। আপনার মা কয়টা? আপনার মা কয়টা? স্বপ্ন হেসে বলল, আমি জানতাম তুমি এমন কিছুই শুনতে চাইবে, কিন্তু এটা না বোঝার মতো কিছুই না। আমি কম বুঝি, আপনি আমাকে বুঝিয়ে বলেন। আমার মা নিউজিল্যান্ডে আছে। তাহলে এটা কে? স্বপ্ন। স্বপ্ন? ও এই জাগিব, কেমন আছিস বন্ধু? ভালো, তুই? আমিও ভালো। কি খবর হঠাৎ আজকে এখানে? নিউ কার কিনেছি, তাই সন্ধ্যায় পার্টি আছে ব্রো, ক্লাবে চলে আসিস আর সারা রাত এনজয় করবো আমরা। ওকে। সন্ধ্যায় স্বপ্ন রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ড্রাইভ করেই যাচ্ছে। এমন সময় হঠাৎ গাড়ি ঝটকা মেরে বন্ধ হয়ে গেল। স্বপ্ন বুঝতে পারছিল না কি হয়েছে। পার্টিতে আসছে, তাই সাথে লোক নেই, রাত হয়ে আসছে। এলাকাটা বস্তি এলাকা, এখানে কোনো মেকানিক পাওয়া যাবে না। স্বপ্ন ড্যানিকে ফোন দিলে ফোন বন্ধ দেখা যায়। বিপদে কাউকে পাওয়া যায় না। স্বপ্ন সাকিবকে ফোন দিলে সাকিব বলে, তুই ওখানেই থাক, আমি আসছি তোকে নিতে। তো এরপর সাকিব আর নিউ কার নিয়ে আসে স্বপ্নকে নিতে। কিন্তু কে জানতো এটাই হবে তাদের শেষ দেখা। গাড়ির ভেতরে যাবে স্বপ্ন, এমন সময় স্বপ্নকে কেউ একজন হ্যাচকা মারতেই একটা ট্রাক এসে কারের পেছনে সজোরে ধাক্কা দিয়ে দেয়। কারের ফিউল কন্টেইনার ব্লাস্ট হয়ে যায়। সাথে সাথে গাড়িতে আগুন জ্বলে ওঠে। স্বপ্নর এখনো মনেই আছে সাকিবের মৃত্যুর চিৎকার। সাকিব চিৎকার করছিল, স্বপ্ন বাঁচা, কিন্তু স্বপ্ন কিছু করতে পারেনি সাকিবকে বাঁচাতে। স্বপ্ন এই দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললে পরে যখন জ্ঞান ফিরে আসে নিজেকে একটা ঘরে আবিষ্কার করে সে। আমি কোথায়? হঠাৎ জ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত মনে পড়ে গেল স্বপ্নের।
সাকিব, সাকিব কোথায়? সাকিব! চিৎকার করে কাঁদছিল স্বপ্ন। আপনি কে? মহিলাটিকে বলেছিল স্বপ্ন। আমি তোমাকে টেনে সরিয়ে নিয়ে এসেছি বাবা, না হলে তুমিও বাঁচতে না। ওই ছেলে আর বেঁচে নেই। তুমি 3 দিন আমার এখানেই আছো। কি বলছেন এসব? 3 দিন? আজকে কত তারিখ? স্বপ্ন ফোনে তাকিয়ে দেখে আজ 29 তারিখ। সে তো 26 তারিখ রাতে বেরিয়ে এসেছিল। তার মানে সত্য, সে 3 দিন এখানে ছিল। 3 দিন স্বপ্ন এখন, অথচ খোঁজ নেওয়ার কেউ নেই। সে বেঁচে আছে কিনা মরে গেছে। কলিজার টুকরা এক বন্ধু ছিল, না শুধু বন্ধু না, ভাই ছিল, তাকেও হারিয়ে ফেলল। এত বড় পোড়া কপাল কারো কি হতে পারে? স্বপ্ন সেদিন কবরের পাশে গিয়ে অনেক কাঁদছিল, কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। তখনও এই মহিলাটির স্বপ্নকে সান্ত্বনা দিচ্ছিল। স্বপ্ন কারণ জানতে চাইল কেন তিনি এত খেয়াল রাখছেন। তখন তিনি বললেন তার নাকি একটা ছেলে ছিল, কিন্তু সে বিয়ে করে বউ নিয়ে বিদেশে চলে গেছে। তার মাকে রেখে গেছে এই বস্তিতে। সেদিন মহিলাটির কথা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম, যে একজন মা চান তার ছেলেকে কাছে রাখতে, অথচ ছেলে চায় না। আর এখানে আমার বেলাতে সব বদলে গেল। আমি এত চাইলাম আমার মমকে, আমি পেলাম না। তার মানে তোমার মা নেই? কোথায় গেছে? আমি মহিলাটিকে আমার ব্যাপারে বললে তিনি বলেন, আজ থেকে আমিই তোমার মা, আর তুমি আমার ছেলে বাবা। আমি আমার এই নতুন মাকে অনেক চেষ্টা করেছি আমার বাসায় নিয়ে আসতে, কিন্তু পারিনি। সব সময় ব্যর্থ হয়েছি। একবার জোর করে নিয়ে এসেছিলাম, 2 দিন পরে আর রাখতে পারিনি। তাই আমি আমার মাকে ওনার মতো থাকতে দিয়েছি। ওনার যা লাগে আমি এনে দিই, আর আমি যাই প্রতিদিন তার কাছে রাতের খাবার খেতে, দেখা করতে। মোহনা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে স্বপ্নকে আর কথা শুনছে। সরি, কেন, কি হয়েছে? আমি বুঝতে পারিনি আপনাকে। আমি না বুঝিয়ে অনেক কথা শুনিয়ে দিয়েছি। আমাকে মাফ করে দেবেন। আরে ছাড়ো, আমি ভুলে গেছি, কিছুই মনে নেই আমার। এই দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? আমার বাড়ি চলে এসেছে ভাই। মোহনা কালকে সময় মতো চলে আসবে, কেমন? ওকে স্যার। স্বপ্ন তাকিয়ে দেখছে মোহনা চলে যাচ্ছে। তাকে ডাকবে কি? না থাক। ডাকবে না? আরে ডাকলেই কি হবে? মোহনা! মোহনা পেছনে ফেরে। জি স্যার, বলুন কি বলবেন। ইয়ে মানে গুড নাইট। ধুর, কি যে বলি, কি বলি। মোহনা! আবার ডাকলো। জি স্যার বলুন, আর কিছু বলবেন? আমি মানে মানে আমরা 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 বন্ধু হতে পারি? সরি স্যার, আমি আপনার এমপ্লয়ি। আর কিছু বলবেন? না, বাই। রাগে গজগজ করছে স্বপ্ন। লাইফে ফার্স্ট কাউকে ফ্রেন্ডশিপ অফার করেছে, সেটাও রিজেক্ট হয়ে গেল। মাথা দিয়ে আগুন পড়ছে। আমাকে রিজেক্ট করলো, এত সাহস ওই মেয়ের। কালকে আসুক, ওকে মজা বুঝিয়ে দেব। পরদিন সকালে উঠে মোহনা কাজে গেল। মোহনা যাওয়ার একটু পরেই 7টা টেলিফোন একসাথে কল চলে আসছে। আরে আরে, কোনটা রিসিভ করবে এখন? মোহনা 2টা রিসিভ করতে বাকিগুলো কেটে গেল। এমন সময় স্বপ্ন সামনে এসে হাজির। কি হলো, কল রিসিভ করলো না কেন? আসলে একসাথে সবগুলো কল কিভাবে কি করতাম? এসব ন্যাকামি করবে না। কাজ করতে পারো না, কাজ করতে আসো কেন? মোহনা কাঁদো কাঁদো ভাবে বলল, সরি স্যার, এখন থেকে আর এমন হবে না। স্বপ্ন চলে গেল। মনে মনে ভাবছে, আমায় রিজেক্ট করেছো, এখন দেখো কি করি আমি তোমার সাথে। ক্রিং ক্রিং। হ্যালো, স্বপ্ন বলছি, আমার রুমে এসো এক্ষুনি। মোহনা গেল স্বপ্নের কেবিনে। ওখানে গিয়ে দেখে স্বপ্ন কফি হাতে নিয়ে বাহিরে তাকিয়ে আছে, একটা হাত পকেটে। ভাবে আলাদা, বানর। মনে মনে গালি দিচ্ছে, কারণ তখন স্বপ্ন যে মোহনাকে গালি দিয়েছে সেটা মোহনা ভোলেনি। প্রতিশোধ তো নিবেই, যেদিনই হোক। স্যার বলুন, আমাকে ডেকেছেন, কি দরকার? স্বপ্ন এদিকে ঘোরে। দরকার ছাড়া তোমাকে ডাকা যাবে না। আমি তোমাকে আমার সামনে বসিয়ে রাখবো, তোমার কি কোনো সমস্যা আছে? মোহনা মাথা নিচু করে বলল, না স্যার। এখানে বসে থাকো।
মোহনা চুপ করে মাথা নিচু করে সেখানে বসে থাকলো, আর মনে মনে তো গোষ্ঠী উদ্ধার করছে, একদম হনুমান বাদর কত কি। আমাকে গাড়ি দিয়ে লাভ নেই, আমি এমনই। এই কিভাবে শুনলো? আরে আপনাকে আমি গালি দেব কেন? মুখ দেখলেই বোঝা যায় কে কি করছে। আমার মানুষ চিনতে 2 মিনিট সময় লাগে না, বুঝতেই পারি সে আসলে কি। এই হনুমানকে গালি দিয়ে শান্তি নেই, ধুর। একদম ঠিক, গালি দিও না আর। বলে চলে গেল বাহিরে। এ কি রে বাবা, যেটাই ভাবি সেটাই সে শুনতে পারে কি করে? আজব তো। উফ, এখন আবার এখানে বসিয়ে রেখে কোথায় গেল? একটু পরে স্বপ্ন এসে মোহনাকে এদিকে আসো। মোহনা একটা শাড়ি পরেছে, আজ দ্বিতীয় দিন, ড্রেস রেডি না, তাই সিভিলেই এসেছে। হ্যাঁ, এত সুন্দর লাগছে, ঠিক যেন আসমানের পরী মাটিতে নেমে আসছে। বলুন, কি বলবেন? তোমাকে কিছু বলতে টাকা লাগবে? আমার ইচ্ছে মতো ডাকবো, তোমাকে আসতে হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার। কথা শেষ না হতে স্বপ্ন মোহনার চোখ ধরে ফেলল। আরে কি হয়েছে, চোখ ধরলেন কেন? আমি তোমাকে স্পর্শ করলে নিশ্চয়ই কোনো আপত্তি তোমার থাকার কথা না? আমি তোমার চোখ বেঁধে। কি? চোখ বেঁধে রেখে কি করবেন আপনি? দেখুন, আমি নিরীহ বলে চোখ বেঁধে আপনি আমার সাথে ইয়ে করতে পারেন না, আমি কিন্তু চিৎকার করব। কথা বলতেই ওর মুখটাও বেঁধে দিল, চোখটাও। এরপর নো কথা, অনলি কাজ। সোজা কোলে তুলে নিয়েছে মোহনাকে। মোহনা বলার চেষ্টা করছে, এ আমাকে কোলে নিলেন কেন? এই ভাল লাগে, ধরো খুশি ঠেলায়। চুপ করে থাকো, আমি সব নিয়ে নেবো তোমার। মোহনা কিছু বলছে না, সে কিছু বুঝতে পারছে না কি করবে এখন সে। একসময় স্বপ্ন মোহনাকে নামিয়ে দিল, মোহনার মুখ খুলে দিল। মোহনার ঠোঁট কাঁপছে, তার মানে ও কাঁদছে। মোহনাকে একটা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল স্বপ্ন। মোহনা কিছুই বলছে না। রুমটা বেশ অন্ধকার, চারদিকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মোহনা যেখানে আর বিছানার পাশে একটা ড্রিম বাতি জ্বলছে। এই দিনের বেলাতেই এই রুমটা রাত করা হয়েছে, কিন্তু কেন? মোহনা এক মুহূর্তে ধরেই নিল তার আজ সর্বস্ব হারাতে হবে। কাল থেকে আর সে কাউকে মুখ দেখাতে পারবে না। এখন সে কি করবে? আত্মহত্যাটাও করতে পারবে না সে। না থাকলে তার মা বোন না খেতে পেয়ে মরে যাবে। সে কি করবে এখন? স্বপ্ন বুঝতে পারছে মোহনা কাঁদছে, তো পিছিয়ে গেল, গিয়ে রুমে লাইট অন করে দিল। মোহনা তাকিয়ে দেখলো চারদিকে বেলুন দিয়ে সাজানো, চারদিকে ফুলে ফুলে ভরে আছে রুমটা। ভেতরে বড় করে লেখা আছে শুভ জন্মদিন মোহনা। মোহনা বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তাকে কেন নিয়ে আসা হয়েছে। স্বপ্নর দিকে মোহনা করুণ দৃষ্টিতে তাকালো, তার চোখে জানার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। মোহনা জানতে চাচ্ছিল কেন আজকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। স্বপ্ন কিছু জিজ্ঞাসা করার আগেই বলল, আমি এতটা নিচু না যতটা তুমি আমাকে ভাবলে। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমি জানতে পেরেছি আজকে তোমার জন্মদিন। মোহনার চট করেই মাথায় চলে আসলো, ও তাই তো, আজকে তো তার জন্মদিন। তার তো মনেই নেই, কেউ তাকে আগে উইশ করেনি, এই মানুষটাই করলো। কিন্তু কিভাবে জানলো এ? নিশ্চয়ই ভাবছো আমি কি করে জেনেছি। তোমার এফবি আইডি থেকে জেনে নিয়েছি। কালকে রাতে আমি এটা জানতে পারি, আর তুমি যখন কালকে রাতে গিয়েছিলে আমার সাথে, তখন তোমার ফোন থেকে জেনে নিয়েছি। চোর নাকি অন্যের ফোন থেকে না জানিয়ে এইভাবে? ওকে আনফ্রেন্ড করে দিব না। না, আমি তা বলতে চাইনি। আপনি কি বলতে চাইছেন আমি বুঝি। আমাকে চোর বললেন তো? ওকে, মনে থাকবে এটি। স্বপ্ন রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু মোহনা চারদিকটা ভালো করে দেখতে থাকে। প্রায় 1000 খানেক লাভ বেলুন লাল রঙের একই রুমে সাজানো রয়েছে, আর বেলুনের সাথে রয়েছে অসংখ্য গোলাপের সুবাস। রুমের মেঝেতে গোলাপ দিয়ে হার্ট বানানো, আবার বিছানায় ছড়িয়ে রাখা আছে গোলাপ। একটু পরে স্বপ্ন আবার এলো, হাতে তার কার্টুন। এটা কি? তোমার গিফট পরে খুলে দেখে নিও। ওকে, আপনাকে একটা কথা বলি। অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমাকে জীবনেও কেউ এভাবে উইশ করেনি, আর কেউ কখনো উইশ করবে আমি এটা ভাবিও নি।
এত খুশি হয়েও না, তোমার জন্য কাজ রেডি আছে। এই নাও, এই 4টা ফাইল লাঞ্চের আগে আমাকে চেক করে জানাবে, ফার্স্ট। সাথে সাথে মোহনার চারদিকের আনন্দও শেষ। কাজ করার জন্য এই সারপ্রাইজ দিল, নাকি এটা না দিলেও তো হতো, তাই না? আগে যদি কাজগুলো দিত তবুও একটু শান্তিতে করতে পারতো। শালা বাদর কোথাকার। মোহনা ফাইল 4টা নিয়ে বসে পড়ল। এগুলো ফাইল নাকি ডিকশনারি? এত মোটা কেন? এত মোটা ফাইল, তাও আবার 4টা হাতে, সময় মাত্র কিছু ঘন্টা। লাঞ্চের আগে আমাকে এটা শেষ করতে হবে, তা না হলে আমাকে আবার স্বপ্ন এসে খেয়ে ফেলবে। মোহনা অনেক চেষ্টা করছে, কিন্তু আজ এগোতেই পারছে না সে। সময় পেরিয়ে যেতে থাকে। হঠাৎ মনে হচ্ছে লাঞ্চের বেল বেজে চলেছে। এখনও 2টা ফাইল বাকি আছে। 1:30 বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল মোহনা। কিছু করার নেই। মোহনাকে বলা হয়েছে কাজ শেষ না করা পর্যন্ত সে কিছু খেতে পারবে না, মানে লাঞ্চ করতে পারবে না। স্বপ্ন অফিস থেকে বেরিয়ে গেল। মোহনা সেটা জানে না। জানলে হয়তো একটু খেয়ে নিত। সে স্বপ্নের ভয়ে সে না খেয়ে কাজ করতে থাকে। 3টা বাজে। আরেকটা ফাইল বাকি। তারপরে মোহনা একটু খেতে পারবে। সেই ক্ষুধা লাগছে। সকালে তাড়াহুড়া করে খাওয়াটাও ঠিকমতো হয়নি। হঠাৎ মনে হলো সন্ধ্যা নেমে এসেছে। চারদিকে অন্ধকার। কি ব্যাপার, অফিসে আলো নেই কেন? অফিসে লাইট সব অফ কেন? আর বাকিরা কোথায় গেল? আশেপাশে তো কাউকেই দেখতে পারছি না। আমাকে একা রেখে সবাই কোথায় চলে গেল? আমার চারদিকে তো সবাই ছিল, এইভাবে হঠাৎ করে সবাই হারিয়ে গেল। এটা কি করে সম্ভব হলো? হঠাৎ পানির ঝাপটায় যেন ঘোর কেটে গেছে। মোহনা তাকিয়ে দেখে সবাই আবার তার সামনেই আছে। সবাই তাকে অবু হয়ে দেখছে কেন? সে কোথায়? মোহনা পাশে তাকিয়ে দেখল সে বেডে শুয়ে আছে। পাশে ডক্টর আর স্বপ্ন ডক্টরের সাথে কি যেন কথা বলছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:45 বেজে গেছে। আরে এত সময় কিভাবে গেল? মোহনা তো ফাইল চেক করছিল, তাহলে এটা কি করে হলো? 5টায় অফিস ছুটি, যে যার মতো চলে যাচ্ছে। কিন্তু রফিক, রিয়া, কুলসুমা ওরা 3জন থেকে গেল। মানে স্বপ্ন তাদের থাকতে বলল আর কি, ওদের একটু লেট করে যেতে বলল। মোহনা এই 3জনের সাথে একটু কথা বলে সবার সাথে তেমন একটা মেশে না সে। না খাওয়ার জন্য দুর্বল হয়ে পড়েছি, তাই সেন্সলেস হয়ে গিয়েছিল। চিন্তার কিছু নেই, খাইয়ে দিন আর এই ভিটামিনগুলো খেতে বলুন, কালকের মধ্যে নর্মাল হয়ে যাবে। আমি আসি তাহলে, টেক কেয়ার। থ্যাঙ্কস ডক্টর। ডক্টর চলে গেলে স্বপ্ন 3জনের সামনে মোহনাকে বকতে শুরু করছে। হ্যাঁ ইউ, না খেয়েছিলে কেন? তোমার আজ কিছু হয়ে গেলে তো আমাদের কোম্পানি বন্ধ হয়ে যেত। সবাই বলতো আমরা তোমাকে মেরে ফেলেছি। আপনি তো বলেছেন লাঞ্চের আগে ফাইলগুলো রেডি করতে। লাঞ্চের আগে তো করতে পারোনি, তাহলে নিজে না খেয়েছিলে কেন? তোমাকে কি বলেছিলাম না খেয়ে কাজ করতে? আমি তো সেটা বুঝতে পারিনি, সরি। সরি ড্যাম ইট। রিয়া, ওকে একটু খাইয়ে দিন তো। রিয়া মোহনার জন্য স্যুপ নিয়ে এসেছে। এই সব কি? এই পানি আমি কেন খাবো? খাওয়াতে হলে ভাত নিয়ে আসেন, আমি এখন পানি খাবো না। ওহ গড, আপনারা একে হ্যান্ডেল করুন, আমি পারবো না। মোহনামণি, এটা পানি না, স্যুপ, চিকেন স্যুপ। খেয়ে দেখো, ভালো লাগবে। তোমার জন্য এটা খুব দরকার এখন। যাই হোক, আমি এসব খেতে পারি না। আমাকে ভাত দেন, আমি ভাত খাবো, এইসব না। এখন ভাত কোথায় পাবো? নিচের হোটেলে খুঁজলে পাওয়া যেতে পারে, আমি দেখছি পাওয়া যায় কিনা। রফিক নিচে গেল ভাতের সন্ধানে, যদি পাওয়া যায়। একটু পরেই রফিক ফিরল, হাতে প্যাকেট। তার মানে পেয়েছে। বাহ! স্বপ্ন তার ইজি চেয়ারে বসে এসব কাণ্ড দেখছে। সে কিছু বলছে না। তার খারাপ তো লাগছে না, ভালোই লাগছে এদের সব কাণ্ড কারখানা। রিয়া ভাত প্লেটে নিয়ে চামিচ দিয়ে মোহনাকে খাইয়ে দিতে গেল, কিন্তু মোহনা সেটাতেও নারাজ। এইসব কি করছো রিয়া? কেন? তোমাকে খাইয়ে দিচ্ছি তো। প্লেট আমাকে দাও আর চামচ সরিয়ে নাও। মোহনা হাত দিয়ে ভাত মেখে খাওয়া শুরু করে দিল। সবাই তার এমন কাজ দেখে না হেসে পারছে না, এমনকি স্বপ্ন নিজেও হাসছে। কি মেয়ে রে বাবা! ওই হাসবেন এখন? সারাদিন না খেয়ে রেখেছো তোমরা আমাকে, এখন খেতে দাও।
খাওয়া দাওয়া শেষ করে মোহনা, রিয়া, রফিক, কুলসুমা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নিচে এসে মোহনা তার গুল্লিকে নিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যা হয়ে এসেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মা বোন দুজনেই অপেক্ষা করবে তার জন্য। সে না ফিরলে নাকি বাড়িটা মরা মরা লাগে। মোহনা বাড়িতে পৌঁছতে ভেতরে গিয়ে হাজির হয়ে দেখে পুরো বাড়ি অন্ধকার, একটা মাত্র মোমবাতি জ্বলছে। আরে, বাড়ির লোকজন কোথায়? দরজা খোলা, আবার কেউ নেই। এটা কেমন হলো? মা, সোনিয়া। মোহনা ডাকছে তাদেরকে, কিন্তু কিছুতে কোনো সাড়া শব্দ আসছে না। কোথায় গেছে তারা? মোহনা ডাকতে ডাকতে ভেতরের দিকে যেতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। এক পর্যায়ে হঠাৎ পুরো বাড়ি আলোকিত হয়ে ওঠে, আর তার সামনে সে এদের দেখবে এভাবে আবার কখনো কল্পনাও করছিল না। সে স্বপ্ন, রিয়া, রফিক, কুলসুমার সাথে মা সোনিয়া। মা, এসব কি? আর আপনারা কখন আসলেন? আর এখানে কিছুই তো বুঝতে পারছি না। আজকে তোমার জন্মদিন, তখন তো শুধু তোমাকে স্পেশালি সারপ্রাইজ দিয়েছি। আজ তোমাকে উইশ করবো না, আমরা তাই এই প্ল্যান করেছি। আর আমি জানি তোমার ক্লোজ এরাই, আর সেদিন দেখেছিলাম তোমার বাসা, তাই খোঁজ নিতে হয়নি। মোহনা তাকিয়ে দেখে তার ছোট্ট সোনা নতুন জামা পরে ঘুরছে, আনন্দ করছে। মায়ের চোখেও আজকে ভেজা ভেজা লাগছে। আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব। ধন্যবাদ না, আমি এই খুশিতে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমি মোহনাকে বিয়ে করতে চাই। কথাটা শোনার জন্য কেউ একটুও প্রস্তুত ছিল না। কি বলল এটা? স্বপ্ন কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়ল। মোহনা কথা শুনে হা হয়ে তাকিয়ে দেখছে, আর মোহনার মা কথাটা শুনেই মোহনার দিকে তাকিয়ে আছে। রিয়া, কুলসুমাও আশ্চর্য হয়ে গেছে কথাটা শুনে। আমি জানি আপনারা কেউ আমার থেকে এমন কথা আশা করেন নাই, কিন্তু আমার মোহনাকে অনেক ভালো লাগে। আপনি চাইলে আমি আমার বাবা মাকে পাঠিয়ে দেব আপনাদের এখানে কথা বলার জন্য। মোহনা যদি রাজি থাকে তাহলে তো আমার আর এখানে বলার কিছু থাকবে না। কথা চলছে, কিন্তু হঠাৎ মোহনা ভেতরে চলে গেল। লজ্জায় চলে গেল নাকি অন্য কিছু, সেটা কিন্তু বোঝা গেল না। কিন্তু সবাই ভাবলো মোহনা লজ্জায় চলে গেছে, আর এটাকে রফিক মোহনার সম্মতি ধরে নিল। স্বপ্ন বুঝতে পারছে না মোহনা আর রফিকের বিয়ের কথা শুনে তার এমন হাহাকার হয়ে যাচ্ছে কেন। মোহনা তো ওর ওখানে শুধু কাজ করে। মোহনার মতো আরও অনেকে আছে, কতজনের বিয়ে সে অ্যাটেন্ড করেছে, কারো জন্যই তো তার এত খারাপ লাগেনি। স্বপ্ন বুঝতে পারছে না, কিন্তু সে কিছু বলছে না। আন্টি, আমি আসছি, আমার একটু কাজ আছে। সে কি বাবা, তুমি তো এইমাত্র এলে, আর তুমি তো এত কিছুর ভাবনা করলে, তা কি হলো, চলে যাবে কেন? তোমার কি মন খারাপ? আরে না, আমি আসছি। স্বপ্ন আর কথা বলতে পারল না। মহিলাটিকে কেন জানি তার মায়ের মতো লাগছে, তাকে মিথ্যা বলতে পারছে না। স্বপ্ন মিথ্যা বলতে তার খুব কষ্ট লাগছে মনের ভেতরে। স্বপ্ন চলে গেছে। রিয়া, কুলসুমাও তো অনেক খুশি রফিক আর মোহনার বিয়ের কথা শুনে। যদি বিয়ে হয় তাহলে তো ভালোই হবে, কিন্তু তারা কেউ স্বপ্নর পাশে মোহনাকে মানাবে কিনা এটা কল্পনাও করেনি, কারণ কোথায় স্বপ্ন আর কোথায় মোহনা। আমি কালকে আমার বাবা মাকে নিয়ে আসবো, আপনাদের মতামত যাই হোক কালকেই শুনে নেব, কেমন? আজ আমরা আসছি। আর হ্যাঁ, রিয়া, কুলসুমা তোমরাও এসো, কাল বিকেলে অফিস শেষে আমরা এখানে আসবো, কেমন? ওকে, আমরা চলে আসবো। সবাই চলে গেলে মোহনার মা ভেতরে গেলেন। মোহনার মুখের দিকে তাকিয়ে আছেন। মোহনা, তুমি কি এই বিয়েতে রাজি আছো? মোহনা এসে ঝড় করে কাঁদছে আর বলছে, মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি চলে গেলে আমার সোনাটার কি হবে? তোমাকে কে দেখবে? আমি বিয়ে করব না মা। আরে পাগলি মেয়ে, চিন্তা করিস না, সোনিয়া তো বড় হচ্ছে, ও বুঝবে। আর তোর এত ভালো সম্বন্ধ এসেছে, না করিস না মা, রাজি হয়ে যা। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে মোহনা মা। সোনিয়া চারদিকে ঘুরছে, খেলছে। কাদা দেখে সে হয়তো বোঝার চেষ্টা করছে কেন কাঁদছে আপু, কিন্তু বুঝতে না পেরে আবার চলে যায়। আপু যে কাঁদছে সেটাও তো বুঝতে পারছে না। মোহনা তার সামনে কাঁদে না। ঠিক আছে মা, আমি কিছু বলবো না। তোমরা যেটা ভালো মনে করবে আমি তাতেই রাজি। আমার মতামত নিয়ে তুমি ভেবো না। তুমি হ্যাঁ বললেই হ্যাঁ,
না বললেই না। সেই রাতটা মা মেয়ের মাঝে হয়তো এই নিয়ে কথা চলছিল, কিন্তু স্বপ্ন সে কি করছে? স্বপ্ন বাড়ি গিয়ে বসেছে ড্রিঙ্কসের সাথে সিগারেট। মনের জ্বালা মেটানোর একমাত্র উপায় তো এটাই তার। এই দুনিয়াতে নাকি তারও বাবা মা আছে যারা তার কষ্ট মুছতে পারবে, কিন্তু তারা কোথায় আছে? বা সত্য তার স্বপ্ন বাবা মা কিনা স্বপ্ন সেটাই জানে না। কারণ আপদে বিপদে যখনই হোক স্বপ্ন কাউকে কখনো তার কাছে পাননি। বাবা মা হিসেবে জন্ম দিলেই তো বাবা মা হতে পারা যায় না। স্বপ্ন নেশায় পুরো মগ্ন হয়ে আছে, নেশার মধ্যে সে ডুবে আছে। এমন সময় হঠাৎ ফোন হাতে নিয়ে কেন জানি গ্যালারিতে গেল স্বপ্ন। গ্যালারিতে মোহনার হাসি মুখের একটা ছবি তোলা আছে, যেটা আজ সকালেই তুলেছিল স্বপ্ন মোহনার অজান্তেই। ছবিটা দেখে কেন জানি কষ্টটা অনেকটা বেড়ে গেল। স্বপ্ন বলতে লাগলো,